বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহ আজকে আমাকে ক্লাস নেওয়ার তৌফিক দিচ্ছে। আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে চ্যাপ্টার 3, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণীর লেকচার 4। তোমাদের এর আগেও আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, 3টা ক্লাস নিয়েছি এবং 3টা ক্লাসে চেষ্টা করেছি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক হাতে ধরে বোঝানোর জন্য, এবং তোমরা স্বীকৃতি দিয়েছো যে তোমরা বুঝেছো। আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নম্বর সৃজনশীল 6। দেখো প্রিয় শিক্ষার্থীরা কি লেখা আছে। মিস্টার রাজীবের হিসাব বই থেকে 31শে ডিসেম্বর তারিখে নেওয়া হয়েছে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 12,000 টাকা। একটা কথা মনে রাখতে হবে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত মানে নগদ ধরে করতে হবে। উক্ত তারিখে পাস বই বা নগদান বই অনুযায়ী জমার পরিমাণ সমান ছিল না। ভালো কথা না, ছিল না বিধায় তো আমরা আজকে ব্যাংক সমন্বয় বিবরণী করছি। আমরা এই কথা দ্বারা, এই যে এই কথাটা দ্বারা, এই যে দেখো তুমি প্রিয় শিক্ষার্থীরা, এই যে এই কথাটা, এই যে দেখছো, এই কথাটা দ্বারা আমি কিন্তু তোমাদেরকে যে বিষয়টা বুঝতে চাচ্ছি, এর জন্যই নগদ ধরে করতে হবে। আবারও একটু দেখাই দেই, তাহলে তোমার আরো বুঝতে ভালো ভালো লাগবে। সেটা হচ্ছে করে বাবা, দেখো এই যে কথাটা আছে না, এই যে দেখছো, এই যে নগদান বই জমা অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে এই কথাটা শুধু এই পর্যন্ত, জাস্ট এই পর্যন্ত আমরা যদি মনে করি, তাহলে আমরা এখানে দেখি বুঝতে পারবো যে এটা কি নগদ ধরে করতে হচ্ছে। এরপরে যেটা আসতেছি নাম্বার 2, নাম্বার 2তে কি আসছে, 25,000 টাকা একটা চেক ব্যাংকে জমা দিয়েছে, কিন্তু ব্যাংক বিবরণীতে চেক করা হয়নি। আমি নগদ ধরে করেছি, চেক জমা দিয়েছি, নগদে প্লাস করেছি, এখন কি করব, নগদে মাইনাস করে দিব। সহজ কিছু বলার জন্য বললাম, একদম সহজ। সো যদি কেউ না বুঝো আমাকে কোশ্চেন করতে হবে, স্যার আমি বুঝিনি, সেটা আমি বারবার বুঝাই দিব। যে দেখো, এই যে মানে এত টাকার চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংকে চেক করেনি, চেক জমা দেওয়া হয়েছে তো নগদ প্লাস করেছি, এখন নগদ মাইনাস করে দিব, শেষ, কোনো কথা নাই। এখন আমার যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে, মাউসে চলে যাই, দেখো এরপরে যাও, আমরা 3-এ চলে যাচ্ছি। 3-এ দেখো 3 কিভাবে আসতেছে আমাদের। 3, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন, চেক ইস্যু করা হয়েছে। চেক ইস্যু করা হলে আমরা নগদ টাকা মাইনাস করি, এখন নগদ টাকা প্লাস করে দিব। এখন এরপরে ব্যাংক জমাতে সুদ 200 টাকা, ব্যাংক জমাতে সুদ 200 টাকা। ব্যাংক জমাতে সুদ মানে হচ্ছে ব্যাংক মাইনাস করেছে, নগদেও মাইনাস হয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যাঁ ভাই, নেটে স্যার, ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ বলো। আমার মনে হয় নেটে ডিস্টার্ব দিতেছে। হ্যাঁ আমি তো বুঝতেই পারছি, সে তো বুঝতেই পারছি ভাই। তো কিছু করার আছে কও, কিচ্ছু করার নেই, নেট আমাদের হাতে না। আমরা, আচ্ছা, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, দেখো ব্যাংক জমাতিরিক্ত সুদ দ্বারা কি হয়, ব্যাংক মাইনাস হয়, এখন নগদাবধি কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আদায়ের জন্য 5,000 টাকার একখানি বিল ব্যাংকে প্রেরণ করা হয়েছে, পরবর্তী প্রত্যাখ্যান হয়েছে। যখনই আমি আদায় করতে চেয়েছিলাম ব্যাংকে, যখনই আদায় করতে চেয়েছিলাম তখন নগদ বাড়িয়েছিলাম, নগদ বাড়িয়েছিলাম। এখন যেহেতু প্রত্যাখ্যান হয়েছে, তাহলে নগদটাকে মাইনাস করে দিব। সহজ কিছু, একদম সহজ কিছু।
আর যদি তুমি না বুঝতে চাও তাহলে বলো, আদায়ের জন্য যখন দিয়েছিলাম তখন ব্যাংকটা প্লাস হয়েছিল, প্রত্যাখ্যান হচ্ছে মাইনাস হয়েছে, তো নগদে মাইনাস হয়ে যাবে। ব্যাংক 4000 টাকার একটি পদী হিসাব, 4000 টাকা পদী হিসাব 200 টাকা সুদ সহ পরিশোধ করেছে। 4000 টাকার পদী হিসাব 200 টাকা সুদ সহ পরিশোধ করেছে, তাহলে 4200 টাকা। ব্যাংক কমেছে 4200, নগদ কমবে 4200। প্রিয় শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করো, না বুঝলে আমাকে কোশ্চেন করো। ব্যাংক কর্তৃক প্রাপ্য অর্থ আদায় এত টাকা, ব্যাংক 7000 টাকা আদায় করেছে, ব্যাংক প্লাস হয়েছে, এখন নগদ প্লাস হবে। আচ্ছা, একজন আমাকে বলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত এইটার কি করেছি। ফার্স্ট বলো দেখি, কি বলবো না বলো। এই একজন বলো তো অঙ্কটা কিভাবে করলাম, কথা বলতেছো না কেন বাবারে? স্যার আপনার কথা বুঝতে পারি না স্যার। বুঝতে পারো নাই? স্যার কাইটা কাইটা আসতেছে। ও কাইটা কেটে আসতেছে এখন? হ্যাঁ স্যার এখন ঠিক আছে। ঠিক আছে, শিওর? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আবার আবার একটু বুঝিয়ে দেই। জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখো 1 নম্বরটা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে কি এটা এটা যদি নগদান বই অনুযায়ী তাহলে কি এটা প্লাস হবে না? নগদ ধরে করতে হবে না? নগদ ধরে করতে হবে। তাহলে নগদ ধরে যদি করি তাহলে নগদ যদি প্লাস হয় শুদ্ধ করার জন্য মাইনাস হবে, নগদ যদি মাইনাস হয় শুদ্ধ করার জন্য প্লাস হবে। নগদের অপোজিট কি? ব্যাংক। ব্যাংক প্লাস নগদ প্লাস, ব্যাংক মাইনাস নগদ মাইনাস। তো সো আমি একটু দেখি, আবার লিখতেছি। 2500 একটা চেক জমা দেওয়া হয়েছে, চেক জমা দেওয়া হয়েছে, তারপরে নগদ প্লাস করেছিলাম, সঠিক করার জন্য এখন মাইনাস করতে হবে। সঠিক করার জন্য এখন মাইনাস করতে হবে। চেক ইস্যু করা হয়েছিল, চেক ইস্যু করলে নগদ মাইনাস হয়েছে, শুদ্ধ করার জন্য এখন প্লাস করতে হবে। শুদ্ধ করার জন্য কি? এখন প্লাস করতে হবে। চেক ইস্যু করা হয়েছে, শুদ্ধ করার জন্য এখন প্লাস করতে হবে। 4, ব্যাংক জমাকৃত সুদ 200 টাকা, ব্যাংক জমাতে লিমিট করা হয়েছে। ব্যাংক জমাকৃত সুদ এই দ্বারা কি হয়? ব্যাংক কমে যায় বা ব্যাংক মাইনাস হয়। ব্যাংক কি হয়? মাইনাস হয়। ব্যাংকে মাইনাস হলে নগদেও মাইনাস হবে। দেখো নগদেও মাইনাস হবে। আমি একটু পাশে করে দেই, তাহলে তোমাদের আরো সুবিধা হবে, একদম সহজ লাগবে। অঙ্কগুলো এত সহজ, তোমাদের বুঝতে খুবই সহজ হবে, পরে তোমরা দেখে নিবা। যেমন ধরো কি করেছি, প্রথম হচ্ছে 12,000, তাই না? 12,000, 12,000 সাথে আমি বুঝি 2500 টাকা, যেটা কি করেছি জমা দিয়েছি তো মাইনাস করে দিয়েছি, মাইনাস হচ্ছে 2500 টাকা। এরপরে দেখো চেক ইস্যু করা হয়েছে, উপস্থাপন করা হয়নি, হয়েছে চেকটা ইস্যু করেছি, মাইনাস করেছিলাম, এখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কত টাকা? প্লাস হয়ে যাবে। এরপরে যাও, সরি, প্লাস হয়ে যাবে। এরপরে যাও তুমি জমাদিত সুদ এত টাকা, ব্যাংক জমাদিত সুদ 200 টাকা, তাহলে ব্যাংক জমাদিত সুদ আর ব্যাংক কমেছে, নগদও 200 টাকা কমে যাবে। এরপরে যা হচ্ছে আদায়ের জন্য 5000 টাকার একটি বিল ব্যাংক প্রেরণ করা হয়েছে। আদায়ের জন্য যদি বিল প্রেরণ করি, তাহলে যখন আদায়ের জন্য বিল দিয়েছিলাম তখন নগদ কি হয়েছে? প্লাস হয়েছিল, এখন কি হবে? মাইনাস হয়ে যাবে। এরপরে 4000 টাকা একটি পদীয় বিল, 4000 টাকা একটি পদীয় বিল 200 টাকা সুদ সহ পরিশোধ করেছে, ব্যাংক করেছে, তাহলে ব্যাংকে 4200 টাকা মাইনাস হয়েছে, নগদেও 4200 টাকা মাইনাস হয়ে যাবে। এরপরে হচ্ছে যেটা আসতেছে, দেখি একটু কি আছে। এরপরে একটা আছে, দেখতে হবে আমাকে, একটা ওখানে আসে নাই, সেটা আমাকে দেখতে হবে। লাস্টে কি আছে দেখো, 5000 টাকা 4200 টাকার মতো লিখেছিলাম না?
ওই যে 4200 টাকা পর্যন্ত আমি এই যে আরেকটা এন্ট্রি বাকি ছিল, ব্যাংক কর্তৃক প্রাপ্য অর্থ আদায় 7,000 টাকা। তাহলে এই 7,000 টাকা ব্যাংক আদায় করেছে, ব্যাংক প্লাস হয়েছে, সো আমাদের নগদেও প্লাস হয়ে যাবে, তাই না? যাবে, তাই না? কথা কি 7,000 টাকা। এইভাবে অঙ্কগুলো সলভ করা হচ্ছে। ব্যাংক কর্তৃক ডেবিট কৃত টাকার পরিমাণ, ডেবিট কৃত টাকার পরিমাণ দেখে নাও। ডেবিট অর্থ হচ্ছে ব্যাংকে খরচ, ব্যাংকের খরচ বা ব্যাংকের চলে যাওয়া। হ্যাঁ, দেখো প্রথমটা হচ্ছে এত টাকার চেক জমা দেওয়া আছে কিন্তু ক্রেডিট করা হয়নি, ভালো কথাটা হবে না। ডেবিট করা হয়েছে, দেখো এত টাকার চেক না, উপস্থাপন করা হয়নি, ডেবিট করা হয়েছে 4 নম্বর ব্যাংকের 7 নম্বর ব্যাংক সুদ এবং 6 নম্বর। এই হচ্ছে আমাদের অঙ্কগুলো হয়ে গেছে 4 6। দেখো 4 6 আর কত হচ্ছে 4 ডেবিট করা হয়েছে, 4 আর হচ্ছে ব্যাংক জমাকৃত সুদ ডেবিট করা হয়েছে এত টাকা, আর কই সুদ সহ পরিশোধ করা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে আমাদের তো 4200 টাকা হবে, 4200 টাকা এবং 4,000 টাকা, এই দুটো হচ্ছে আমাদের ডেবিট করা হয়েছে। মনে রাখলেই হয়ে যাবে। আর যদি যদি না মনে রাখতে পারো তাহলে আমাকে বলতে হবে যে স্যার আমি বুঝিনি, আবার বুঝাবো। ডেবিট অর্থ কি, যে আমাদের ডেবিট করা হয়েছে মানে কি, ব্যাংক কত টাকা ডেবিট করেছে, মানে খরচ করেছে, ওই যে খরচ, ব্যাংকেরটা আমাদের হয়ে খরচ হয়েছে। এই হচ্ছে আমাদের অঙ্কের। এরপরে হচ্ছে এই যেটা দেখো, ওই ইস্যু করা হয়েছে উপস্থাপন করা হয়নি, ওই যে বুঝলাম ইস্যু করেছে মাইনাস করেছে প্লাস হবে, ব্যাংক কর্তৃক পরিশোধ করেছে, তাহলে মাইনাস হয়েছিল, মানে সরি মাইনাস হয়েছিল এখন প্লাস হবে, আদায়ের জন্য যোগ হয়েছিল মাইনাস হবে, ব্যাংক জমাকৃত সুদ, ব্যাংক জমাকৃত সুদ ব্যাংক কমেছে, নগদ কমে আদায়ের জন্য যোগ হয়েছিল মাইনাস হবে, ব্যাংক সুদ মানে ব্যাংক কমেছে নগদ কমে। এই হচ্ছে অঙ্কের একটা প্যাটার্ন, সহজ অঙ্কগুলো। এরপরে জাবেদাগুলো তুমি স্বাভাবিক জাবেদাগুলো দিয়ে দিবা, একদম স্বাভাবিক। আমি আজকে 8/7 যাই, একটু সাথে কি লেখা আছে দেখি একটু। 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে যমুনা ট্রেডার্সের নগদান বইতে 26,500 টাকা ডেবিট উদ্বৃত্ত দেখা গেল। নগদ বইতে ডেবিট উদ্বৃত্ত, নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত হচ্ছে সম্পদ, মানে নগদ। নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত হচ্ছে সম্পদ, আর ব্যাংক বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে সম্পদ। একটু বুঝে নাও, নগদান বইয়ের ডেবিট হচ্ছে সম্পদ, ব্যাংক বইয়ের ক্রেডিট হচ্ছে সম্পদ। একটা কথা মনে রাখলেই হয়ে যাবে। নগদান বই ডেবিট কি সম্পদ, ব্যাংক বই ডেবিট হচ্ছে কি আমাদের সম্পদ। এই সম্পর্কে নিরীক্ষা করার পর উল্লিখিত প্রকৃতির জন্য ইস্যুকৃত মোট, তাহলে একটা কথা মনে রাখো এখানে যে 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে যমুনা ট্রেডার্সের নগদান বইতে 26,500 টাকা ডেবিট উদ্বৃত্ত দেখা গেল। ডেবিট উদ্বৃত্ত দেখা কোথায় আমার, একটু মনে রাখো যে তার ডেবিট উদ্বৃত্ত মানে সম্পদ, একটু বোঝার চেষ্টা করলেই হয়ে যাবে। ডেবিট মানে কি সম্পদ, এটা যদি তুমি বুঝো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে ডেবিট উদ্বৃত্ত মানে সম্পদ। এরপরে যাও তুমি আমার যে কথাটা বোঝার চেষ্টা করো। এরপরে হচ্ছে পরিশোধন ইস্যুকৃত মোট 10,000 টাকার চেক, 6,500 টাকার চেক ব্যাংক কর্তৃক পরিশোধ হয়েছে। যেটুকু পরিশোধ হয়েছে সেটুকু কিন্তু আমাদের ইস্যু না, ইস্যু করেছিলাম আমরা 10,000, তাহলে 6,500 হয়েছে, মানে 3,500 টাকা ইস্যু হয়নি। তাহলে 3,500 টাকা আমি 10,000 টাকা মাইনাস করেছিলাম, ব্যাংক 6,500 টাকা মাইনাস করেছে, তাহলে এখন কি হবে বার প্লাস কত হবে 3,500 টাকা, ডিফারেন্সটা কি হবে প্লাস হবে। ইস্যু করেছিলাম, ইস্যু করতে আমার নগদ কমে গেছিল, মানে মাইনাস হয়েছিল, এখন প্লাস হবে। আদায়ের জন্য 2 তারিখ, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক কত টাকা 3,000 টাকা, আদায়ের জন্য জমাকৃত চেক একটু বোঝাচ্ছ, আদায় করেছি, আদায় করতে যে মানে আমি ভুলে নগদান বইতে লেখা হয়নি, এটা কিন্তু একটা ফ্যাক্ট, নগদান বইতেই লেখিনি। ব্যাংক বেড়েছে তো নগদ পণ্য প্লাস হবে, ভুলে নগদান বইতে লিখিনি, নগদান বইতে লেখা হয়নি মানে লিখতে হবে, তাই না? তাহলে আদায়ের জন্য হচ্ছে সবসময় প্লাস হয়, তাই না?
নগদ অনুযায়ী প্লাস মানে এখনো প্লাস হবে কেন, আমি লিখিনি, আমি লিখলে পারে তো রেকটিফাইং করতাম, তাই না? রেকটিফাইং করার সুযোগই নাই। 2500 টাকার এখানে পদবী বিল ব্যাংক কর্তৃক পরিশোধ হয়েছে, ব্যাংক কর্তৃক পরিশোধ হয়েছে, ব্যাংক মাইনাস হয়েছে তো নগদ মাইনাস হবে, ব্যাংক মাইনাস হয়েছে তো নগদ মাইনাস হবে। এরপরে যাও, 5000 টাকার প্রাপ্য বিল 8000 টাকা 4800 টাকায় বাটা করা হয়েছে, কিন্তু নগদের মধ্যে সম্পূর্ণ মূল্য লেখা হচ্ছে, ভালো কথা। নগদান বইতে আমি প্রাপ্য বিল বাটা করেছি হচ্ছে 4800 টাকা, মানে ব্যাংকে 4800 টাকা লিখেছি, নগদে লিখছি 5000 টাকা, তাহলে বেশি লিখছি না? কতটুকু বেশি লিখছি? 200 টাকা বেশি লিখছি, তা 200 টাকা মাইনাস করে নিব। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ এত টাকা, নগদান বইতে ব্যাংক যদি সুদ দেয়, আমাকে একটু কথা মনে রাখতে হবে, ব্যাংক যদি সুদ দেয় তাহলে একটু কথা খেয়াল রাখো, তাহলে ব্যাংক বেড়ে যায়, নগদও প্লাস করে দিব, কথা একটু মনে রেখো, একটু বোঝার চেষ্টা করো এন্ট্রিগুলো, তাহলে তুমি বুঝতে পারবে। একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, আমি এসে ধরবো তোমাদেরকে এটা, যে তোমরা এটা বুঝছো কিনা। আমি এক দেখো, দেখতে থাকো কেন তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, তোমরা আরো বুঝতে পারছো, যে এটা মনে হয় বুঝতে পেরেছো, আশা করছি। কি বুঝতে পেরেছো? কথা বলো। হ্যালো আকিল, স্যার বুঝতে পারছি স্যার। শিওর? ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা, ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি আবার পরবর্তীতে চলে যাই। সেটা হচ্ছে, দেখো আমাদের কি চাইছে, এখানে চাইছে হচ্ছে 4 নং মোতাবেক নগদান বইতে কত টাকা বেশি দেখা, 200 টাকা বেশি দেওয়া হয়েছে, তাহলে তো নগদান বইতে কত টাকা বেশি দেখানো হয়েছে, তাহলে আমি একটু দেখি 4 নং মোতাবেক। হ্যাঁ, তার কি আছে দেখি, ও তাহলে তো 200 টাকাই আছে, তাই না? তাহলে তো আমি বললামই 200 টাকা আছে, মুখস্থই 200 টাকা আছে, তুমি এটা 200 টাকা, 4 নং 200 টাকা বেশি আছে, তাই না? এবং নগদান বইতে হিসাব হয়নি এরূপ টাকার পরিমাণ, যেটা তোমার হিসাব হয়নি সেটা তো তুমি দেখবা, আদায়ের জন্য জমাকৃত চেক, ব্যাংক কর্তৃক পদবী বিল, সুদ মজুর, মানে যেটা নগদান বইতে লেখা হয়নি সেটাই তুমি দিয়ে দিবা। এতে কোনো মানে বুঝার কিছু আছে বলে আমার মনে হয় না, তারপর দিচ্ছি। দেখো লেখা হচ্ছে যে, দেখো 2 নম্বরে আদায়ের জন্য নগদান বইতে লেখা হয়নি, এরপরে 1 নম্বর না, 2 নম্বরে, 3 নম্বরেও নগদান বইতে লেখা হয়নি, সো নগদান বইতে লেখা হয় 3 নম্বরে। আহ, এবং 4 নম্বরে যেটা হয়েছে, একটু লেখা হয়েছে বেশি, লেখা হয়েছে, লেখা হয়নি মানে 5, তাহলে কিন্তু দেখো তুমি তুমি সহজেই বুঝতে পারছো লেখা হয়নি, লেখা ভুল, ওরা বলেই দিচ্ছে, তোমার নতুন করে কিছু করার সুযোগই নেই, তাই না? সো এরপরে তোমার অঙ্কটা বলেছে, দেখো যা বলেছি তাই হয়েছে, যে এটা ইস্যুকৃত চেক, ইস্যু মানে হচ্ছে, আবার বলছি, ইস্যু কি, ইস্যু হয়েছে মানে, ইস্যু ইস্যু চেক মানে ইস্যু করেছি মানে, একটু কথা মনে রাখো, চেকটা ইস্যু করলাম, তার মানে হচ্ছে মাইনাস করেছিলাম, এখন প্লাস হচ্ছে। আদায়ের জন্য প্লাস করেছিলাম, নগদান বইতে আদায়ের জন্য জমাকৃত চেক নগদেই লেখা হয়নি, তো নগদে যদি লেখা না হয় তাহলে নগদে প্লাস করতে হবে, ভুলে নগদে লেখা হয়নি বলছিলাম। ব্যাংক কর্তৃক মঞ্জুরিত সুদ, তারপরে ব্যাংক সুদ দিয়েছে, ব্যাংক প্লাস হয়েছে, নগদে প্লাস হবে। ব্যাংক কর্তৃক পদবী বিলের শর্ত পরিশোধ, মানে ব্যাংক মাইনাস তো নগদ মাইনাস, বাটা কিন্তু প্রাপ্য অর্থ নগদ বেশি লিখেছে, নগদ যতটুকু বেশি লিখেছে ঠিক নগদ ততটুকু কমায় দিতে হবে, এইটাই হচ্ছে অঙ্কের মূল বিষয়। এখন 8-এ যা চলে যাচ্ছি আমরা, 8-এ দেখো কি লিখেছে, 2020 সালে 31শে মার্চ রফিক স্টোরের পাস বই অনুযায়ী ব্যাংক জমাকৃত 1,20,000 টাকা। একটু একটু ভিন্নতা আছে এখানে, প্রিয় শিক্ষার্থী, একটু ভিন্নতা আছে, দেখো কি ভিন্নতা আছে, যে পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, নগদান বই মোতাবেক হচ্ছে ব্যাংক জমা, আর পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, এই কথা লেখা থাকলে আমরা নগদ ধরে ওটা সমাধান করব। একটু কথা মনে রাখো, যে নগদান বই মোতাবেক ব্যাংক জমা আর পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, এই কথা থাকলে অবশ্যই আমরা কি করব, অবশ্যই আমরা নগদান বই মোতাবেক বিষয়টা সলভ করব। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, নগদান বই মোতাবেক ব্যাংক জমা আর পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত কথাটি থাকলে আমরা অবশ্যই কি করব, আমরা অবশ্যই এটাকে এটা আমরা অবশ্যই নগদান বই মোতাবেক করব। ফাইন,
তাহলে নগদান বই করলাম 1,22,000 টাকা। 38,000 টাকার 5টি চেক, 32,000 টাকা একটি প্রাপ্য নোট আদায়ের জন্য 2020 সালে মার্চ মাসে ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু এত এপ্রিলে আদায় হয়নি। ভালো কথা, আমি দেখতেছি দুটো, একটা প্রাপ্য হিসাব, একটা হচ্ছে কি, এই দুটোই আদায় হয়নি। আদায়ের জন্য দিয়েছি মানে আমি আমি নগদে কি করেছিলাম, প্লাস করেছিলাম। কি করেছিলাম বলো সবাই, প্লাস করেছিলাম। এখন কি করব, এখন মাইনাস করব। কত, 70,000 টাকা। 38 এবং 32, 70,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এরপরে 18,000 টাকার একটি প্রাপ্য নোট 16,800 টাকায় বাটা খাওয়ান করা হয়। 18,000 টাকার একটি প্রাপ্য নোট 16,800 টাকায় বাটা খাওয়ান করা হয়। একটু কথা খেয়াল না রাখলে হবে না, যে 18,000 টাকার প্রাপ্য নোট 16,800 টাকায় বাটা খাওয়ান করা হয়, 16,800 টাকায়। তাহলে আমি একটু তোমাদের সাথে আমি শেয়ার করছি। 18,000 টাকার প্রাপ্য নোট 16,800 টাকায় বাটাকরণ করা হয়, মানে হচ্ছে নগদে কত লিখেছে, পূর্ণমূল্য, তাহলে ডিফারেন্সটা কত, 1200 টাকা। নগদে বেশি লিখেছে, এখন নগদ থেকে এই 1200 টাকা মাইনাস করতে হবে। 18,000 টাকা একটি প্রাপ্য নোট 16,800 টাকায় বাটা করা হয়েছে, কিন্তু নগদ বইতে পূর্ণমূল্য লিপিবদ্ধ করা হয়েছে। তার মানে কি, একটা কথা মনে রাখো যে 18,000 টাকার থেকে যে ডিফারেন্সটা, সেই টাকাটা বেশি লিখছে নগদে, এখন মাইনাস করতে হবে। ক্লিয়ার। ব্যাংক কর্তৃক 14,000 টাকার 3-এ, প্রিয় শিক্ষার্থীরা, 14,000 টাকার প্রতি নোট পরিশোধ হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। 14,000 টাকার নোট পরিশোধ হয়েছে, তাহলে ব্যাংকে মাইনাস করেছি, নগদেও মাইনাস করে দিব। খরিদ্দার মোট সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংকে জমা দিয়েছে মানে ব্যাংক প্লাস হয়েছে, নগদেও প্লাস হবে। 5, দেখো, দেওয়াদার নিকট থেকে 14,000 টাকার চেক ব্যাংকে জমা হয়েছিল, 14,000 টাকার চেক ব্যাংকে জমা হয়েছিল, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। দেওয়ানা নিকটে প্রাপ্ত 14,000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, তাহলে ব্যাংকে যখন জমা দিয়েছি তখন ব্যাংকটা কি হয়েছে, প্লাস হয়েছে। এখন কি হবে, এখন কি হবে বলো, এখন মাইনাস হয়ে যাবে। 54,000 টাকার 3খানা চেক পদু হিসাবে বরাবর ইস্যু করা হয়েছিল, 54,000 টাকার 3খানি চেক, কয়খানি চেক, 3খানি চেক পদু হিসাবে বরাবর ইস্যু করা হয়েছে, 3খানি। 46,000 টাকার 2খানি চেক পরিশোধ হয়েছে, তাহলে 54 থেকে 46 বাদ দিয়ে দাও, 4 4 8,000 টাকা। তাহলে এই ইস্যু করেছিল যখন, তখন আমি নগদান বইতে মাইনাস করেছিলাম, এখন প্লাস হয়ে যাবে কতটা, 8,000 টাকা। আমি তো আবারও বলছি প্রিয় শিক্ষার্থী, ডিফারেন্সটা এখানে আসবে, কারণ যে বিষয়টা সেটেলমেন্ট হয়ে গেছে, যে বিষয়টা মীমাংসা হয়ে গেছে, সেই বিষয় নিয়ে আমাদের অ্যাকাউন্টিং এর বা আমাদের হিসাব বইতে কোনো বিষয় আসবে না। গুড, ফাইন, আমরা জানলাম। ব্যাংক মঞ্জুরিকৃত সুদ 1400 টাকা, ভালো কথা, ব্যাংক বেড়েছে, নগদ প্লাস হবে। ধার্যিত কমিশন, ব্যাংক কমেছে, নগদ মাইনাস হবে। আদায়ের চেক ব্যাংক উপস্থাপনের দাবিত আদায়কৃত চেক ব্যাংকের উপস্থাপিত চেক, অনুপস্থাপিত চেকের পরিমাণ, তাহলে আমরা খুব সহজেই প্রথমেই জানতে পারবো যে আমরা কতটুকু দিয়েছিলাম। ব্যাংকে উপস্থাপনই হয়নি, চেক 300 টাকার চেক জমা দেওয়া হয় আদায়ের জন্য, এত টাকা এপ্রিল মাসে আদায় হয়নি। আচ্ছা, কি আছে, উপস্থাপিত হয়নি কোনটা, গুড, 6,000 বন্ধ করা হয়েছে, দেওয়া এত টাকা হয়েছে, 2খানা চেক পরিশোধ হচ্ছে ব্যাংক কর্তৃক। তাহলে কি, দেখো প্রথমেই বললো আমরা ডিফারেন্সটা দেখো, 38,000 চেক এবং একটা প্রাপ্য নোট আদায়ের জন্য এত মার্চ ব্যাংকে জমা দেয়, কিন্তু এতটা সে আদায় হয় নাই, আদায় হয়নি মানে উপস্থাপিত হয়নি, ভালো কথা। এভাবে এত টাকা পূর্ণমূল্য হয়েছে, এটা আসছে, পরিশোধ হয়ে গেছে, খরিদ্দার হয়েছে, তারপর হচ্ছে চেক বরাবর ইস্যু করেছে, 2খানি চেক পরিশোধ হয়েছে, চেক ইস্যু করেছি, পরিশোধ 2খানা হয়েছে। তাহলে আমাদের দুটো বিষয় আমরা দেখবো না, শুধু একটি বিষয় দেখব, সেটা ব্যাংকে জমা দেওয়া হয় কিন্তু আদায় হয়নি, সেটা কি, আমাদের 38,000 টাকার চেক বলেছে, তাই চেক একটা এসেছে। এরপরে যা কি লিখছে,
জাবেদাগুলো জাবেদাগুলো তুমি জানবা, সহজ। এই যে উপস্থাপিত চেকের পরিমাণ দুটো বলছি, দুটো। ওকে, এরপরে যাও 15 ইউনিট 3 তারিখ কি কি জাবেদা দিয়েছে 3 তারিখে, দেখো একটু চা প্লিজ, তাহলে বুঝতে পারবে। ব্যাংক কর্তৃক এত টাকা পরিশোধ হয়েছে নগদান বলতে, ব্যাংকে পরিশোধ হয়েছে পদবীদের নিট, তাহলে ব্যাংকটা অবশ্যই কি কমে গেছে, তাহলে পদবী বিল ডেবিট করে দিব আমরা, প্রিয় শিক্ষার্থীরা, পদবী বিল ডেবিট করে দিব আর ব্যাংক ক্রেডিট করে দিব। গুড, ফাইন। এরপরে 4 তারিখে কি বলেছে, 4 তারিখে খরিদ্দার সরাসরি ব্যাংকে ব্যাংক ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট করে দিব। এরপরে যা হচ্ছে 5 তারিখে, 5 তারিখে দেয়াদার নিকট কত টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, নগদান বলতে লেখা হয়। ওই আবারও সেই 5 তারিখে দেয়াদার জমা দিয়েছে, তাহলে ব্যাংক দেয়াদার বা প্রাপ্য হিসাব। 7 নম্বরে কি আছে, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, তারপর হচ্ছে আমি বলবো ব্যাংক ডেবিট, মঞ্জুরকৃত ব্যাংক সুদ ক্রেডিট, আর ধার্যকৃত কমিশন ডেবিট, আর হচ্ছে ব্যাংক ক্রেডিট। এভাবেই আমাদের জার্নালগুলো আসছে। প্রতিদিন ব্যাংক, ব্যাংক প্রাপ্য হিসাব, ব্যাংক প্রাপ্য হিসাব, ব্যাংক শিপ, ব্যাংক সুদ, ব্যাংক চার্জ, প্রক্রিয়া। এভাবে এরপরে তো অঙ্কটা করেই ফেললাম আমি, যে পাস বই বা ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, এই কথা থাকলে অবশ্যই আমাদের কি হবে, নগদান ধরেই অঙ্কটা করতে হবে, নগদান ধরেই অঙ্কটা সলভ করতে হবে, এর কোনো ওয়ে নাই। তাহলে আমি সহজ করে যেটা তোমাদের সামনে তুলে ধরেছি, খরিদ্দারের কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দাও নগদান, খরিদ্দার করেছে, ব্যাংক বেড়েছে, নগদ বাড়বে। এরপরে ব্যাংকে জমাকৃত চেক, ব্যাংক বেড়েছে, নগদ বাড়বে। ইস্যুকৃত চেক মানে ইস্যু হচ্ছিল, নগদ কমেছিল, নগদ বাড়বে। ব্যাংক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক বেড়েছে, তো নগদ প্লাস হবে। ব্যাংকে জমাকৃত চেক, তারপরে ব্যাংকে জমা দিয়েছিলাম, নগদ প্লাস হয়েছিল, এখন মাইনাস হচ্ছে। বাটাকৃত নোট মানে নগদে বেশি লিখেছিলাম, নগদে বেশি লিখেছিলাম, এখন কম লিখবো, কত কমিয়ে দিব, কত টাকা, 1200 টাকা। ব্যাংক কর্তৃক পরিশোধ করেছি, তার মানে হচ্ছে ব্যাংক মাইনাস হয়েছে, নগদ মাইনাস হবে। ব্যাংক ধার্যকৃত সুদ ধার চার্জ মানে ব্যাংক মাইনাস করেছি, নগদে মাইনাস হবে। এই হচ্ছে কথা। তাহলে আমরা কিন্তু মোটামুটি আমরা ওগুলো বুঝে ফেললাম। এখন আমি যাব 9 নম্বর অঙ্কে। দেখো তো 9 কি আছে প্রিয় শিক্ষার্থীরা, 9টা দেখো। জুন 2020 তারিখে মোহাম্মদ আরাফাতের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ ছিল 29,700 টাকা। উক্ত তারিখে পাস বই এবং নগদান বই অনুযায়ী জমার পরিমাণ সমান ছিল না। অনুসন্ধানের পর গড়মিলের কারণসমূহ দেখা যায়। 2000 ভালো কথা, 20/6/2020 তারিখে 3500 টাকা এবং 4300 টাকার দুটো চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়। 20/6/20 তারিখে 3500 টাকা এবং 4300 টাকার দুটো চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। দুটো চেক, একটা কথা মনে রাখো যে 3500 টাকার এবং 4300 দুটো চেক আদায়ের জন্য জমা দিয়েছি, ভালো কথা। তার মানে দুটো চেক জমা দিয়েছি, তার মানে হচ্ছে নগদ নগদ বেড়েছে 35 এবং 4300 টাকা, তাহলে কত হলো 7,800 টাকা। এটা এখন মাইনাস হয়ে যাবে, এখন এটা কি হবে, মাইনাস হয়ে যাবে। 1 তারিখ বলছি, ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে মানে ব্যাংক প্লাস হয়েছে, এখন কি হবে, মাইনাস হয়ে যাবে, এখন মাইনাস হয়ে যাবে। একজন দেয়াদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, তাহলে ব্যাংকে জমা দিয়েছে মানে ব্যাংক প্লাস হয়েছে, তো নগদও প্লাস হবে। পাওনাদারকে 14,000 টাকার চেক ইস্যু করা হয়, 14,000 টাকার চেক ইস্যু করা হয়। 30 জুন পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি, তাই চেক ইস্যু করেছিলাম মানে নগদ কি হয়েছিল, মাইনাস হয়েছিল, এখন কি হবে, নগদ প্লাস হয়ে যাবে। এখন কি হবে, নগদ প্লাস হয়ে যাবে। একটু কথা খেয়াল রাখো, ইস্যু করা হয়েছিল কত, 14,000 টাকার চেক, তাহলে মাইনাস করে দিব। ব্যাংকে বাটাকৃত 9,700 টাকার একটি প্রাপ্য নোট আবর্জিত হয়েছে, তখন লেখা হয়নি। ব্যাংকে 9,700 টাকা একটি প্রাপ্য নোট, প্রিয় শিক্ষার্থীরা, 9,700 টাকার প্রাপ্য নোট অমর্যাদাকৃত হয়েছে, তাহলে ব্যাংক আমাকে মনে রাখতে হবে, ব্যাংক অমর্যাদা যখন হয় তখন ব্যাংকটা মাইনাস হয়, ঠিক নগদেও মাইনাস হয়ে যাবে।
ব্যাংক মাইনাস হয়েছে তো নগদও মাইনাস হয়ে যাবে। কারণ হচ্ছে অমর্যাদা কিন্তু মানে হচ্ছে ডিজনার হয়ে যাওয়া, হ্যাঁ, প্রত্যাখ্যান হয়ে যাওয়া সামহাউ বা সাম রিজনস। ব্যাংক সুদ কর্তৃক সুদ মঞ্জুর করা হয়েছে 1650। তারপরে হচ্ছে তাহলে মঞ্জুর করেছে মানে ব্যাংক প্লাস হয়েছে, তোমার এখন 1650 মাইনাস হয়ে যাবে। ব্যাংক চার্জ কর্তন হয়েছে 700 টাকা, মানে ব্যাংক মাইনাস হয়েছে তো এখন নগদে মাইনাস হয়ে যাবে। এইটা হচ্ছে মূল কথা। এটা হচ্ছে অঙ্কের রেকটিফাইং। এই রেকটিফাইং এর জন্য আমাদের আনুষঙ্গিক কিছু আসে, সেটা হচ্ছে ওই যে নগদান বৈধ হিসাব তো করা হয়নি এরকম লেনদেন, এখানে খুঁজতে হবে। দেখো 6 নম্বর হয় নাই, তারপর হচ্ছে 5 নম্বর হয় নাই, 3 নম্বর হয় নাই, তারপরে হচ্ছে 2 নম্বর হয় নাই। এগুলো হচ্ছে আমার কি হয়নি, এগুলো মানে আমাদের এন্ট্রি করা হয়নি। 2, 3, 5, 6 একবারে দেখছো 4টা, এগুলো নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নাই, সো আমরা এটা দিয়ে দিয়েছি। এখন যাও তুমি, গুড ফাইন। এরপর হচ্ছে 236 এর লেনদেন যাবে না। 236 এ কি আছে, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ। তাহলে বিনিয়োগের সুদ হচ্ছে, তাহলে ব্যাংক আদায় হয়েছে, তাহলে ব্যাংক প্লাস ব্যাংক সুদ, ব্যাংক সুদ কি হবে, ক্রেডিট। ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। এরপরে 3 মনে হচ্ছে না, একজন দেনাদার ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংক ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। এরপরে কয় তারিখ বলছে, 6 তারিখ। 6 তারিখে ওই ব্যাংক সুদ ডেবিট, না ব্যাংক ডেবিট ব্যাংক সুদ ক্রেডিট, ওখানে ওই লাস্টের তাদের 700 টাকা ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক চার্জ ডেবিট, আর হচ্ছে ব্যাংক ক্রেডিট। এভাবেই এরপরে তো ব্যাংক সমন্বয় বিবরণীটা আমি করেই দিয়েছি একদম তৎক্ষণাৎ। দেখো যা আছে তাই, নগদান বই জমা, ব্যাংক কর্তৃক সুদ, কারণে ব্যাংক বেড়েছে তো নগদ বাড়বে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংক প্লাস তো নগদ প্লাস। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক ইস্যু করেছিলাম, মানে ব্যাংক ইস্যু করেছিলাম, সো আমাকে নগদ দেখতে হবে। ইস্যু যখন করি নগদে প্লাস মাইনাস করেছিলাম, এখন প্লাস হবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক প্লাস তো নগদ প্লাস। আদায়ের জন্য যখন ব্যাংকে জমা দিয়েছিলাম, তারপরে হচ্ছে নগদ প্লাস করেছিলাম, এখন মাইনাস হবে। ব্যাংক প্রত্যাখ্যান করেছে, ব্যাংক মাইনাস হয়েছে তো নগদ মাইনাস হবে। ব্যাংক কর্তৃক চার্জ দিয়েছে, তার ব্যাংক নগদ কি হয়েছে, ব্যাংক চার্জ মাইনাস হয়েছে তো নগদ মাইনাস হবে। এই হচ্ছে আমাদের অঙ্কের বিষয়বস্তু। তো আমাদের হোমওয়ার্ক থাকছে, হোমওয়ার্কগুলো তোমাদেরকে কি বলছে, নগদান বই জমা অনুযায়ী ব্যাংক জমা বৃত্ত নগদ ধরে করবা, খুব সহজ অঙ্ক। হোমওয়ার্ক 10 মানে সৃজনশীল 10, এটা তোমাদের দেখতে হবে প্রিয় শিক্ষার্থীরা মন দিয়ে। এরপরে হচ্ছে আর কিছু আছে না, তাহলে আজকে আমি এই হোমওয়ার্কটা, লাস্ট ক্লাসের হোমওয়ার্কটা দেখা দরকার ছিল। তোমাদের বলছিলাম যে তোমরা আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবে, তোমরা কিন্তু পাঠাও নাই। তো আশা করছি যে আজকের যে হোমওয়ার্কটা আছে সেই হোমওয়ার্কটা তোমরা আমাকে পাঠাবে, এবং আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, সঠিক এবং সুন্দর মতো বুঝতে পেরেছো, এর জন্য ধন্যবাদ। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করো, প্রিয় শিক্ষার্থীরা যে কেউ করো। হ্যালো জি ইর্তিজা, স্যার, নাই have you any কোনোটা। question? Shahidul Islam, have you any question? No, sir. Muhammad Armain Anjir, have you any question? Shubhrodev Chakraborty, have any question? No, sir. ওই যে আচ্ছা নাই। তানভীর, have you got a question? Have any question? হ্যালো No, sir. No, sir. চক্রবর্তী তো আছে, আমি খালি শুধু আজ আনজিরকে বললাম না, না মোহাম্মদ আনজিরকে পাইলাম না নাকি? হ্যালো, এটা ফাঁকি দিয়েছে না? 4062 604062, এটাকে পাইনি। ঠিক আছে, আর সবাই আছে, ভালো থাকবে, খোদা হাফেজ আজকের মতো। হ্যাঁ, তোমরা সুন্দর থাকো।